আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে বাংলাদেশের এক শ্রেণী সরকারি আমলা কর্মকর্তারা যেইভাবে ফুল ফেঁপে উঠেছেন তা অত্যন্ত বিস্ময়কর। বাংলাদেশের মানুষ যেখানে ঠিকমতো তিনবেলা খাবার খেতে পারে না, ঠিক ওই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ তুষ্ট হয়ে তারা সম্পদের হিমালয় পর্বত গড়ে তুলেছেন। একটা প্রবাদ আছে যে আঙ্গুর ফুলে কলা গাছ, আসলে এখানে সেটা বড্ডই মেমানা। এখানে বলতে হবে আঙ্গুল ফুলে বটবৃক্ষে রূপান্তর হয়েছে তারা। আমরা জানি সব বর্তমান সময়ে একদম সোশ্যাল মিডিয়া থেকে টপ অফ দ্য যে নিউজগুলি আছে সব জায়গায় বেনজির আহমেদের বিভিন্ন সম্পদের বিবরণ পড়তে পড়তেও 2-4-10 মিনিট লেগে যাচ্ছে। সেখানে নতুন করে শিমুল এডিসি অতিরিক্ত পুলিশ কমিশনারের যে সম্পদের লিস্ট আজকে প্রথম আলোতে বের হয়েছে সেটা অত্যন্ত বিস্ময়কর। একজন অতিরিক্ত পুলিশ কমিশনার এত সম্পদের মালিক হয় কিভাবে, সেটা এই জাতির কাছে একটা প্রশ্নই রেখে গেলাম। বিস্তারিত আলোচনা করার আগে তার সম্পদের ছোট্ট একটা বিবরণ আমরা দেখে নিই। আমি পুরোটা দেখতে পারিনি, কেননা একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম। শিমুল সাহেবের গোপালগঞ্জের যে তার বাড়ি, সেইখানে তিনি একটি বাড়ি নির্মাণ করেছেন 1 থেকে 2 কোটি টাকা, মানে 1.5 থেকে 2 কোটি টাকা নির্মাণ ব্যয় হয়েছে বলে ধারণা করা হয়। বাড়িটি আপেক্ষিক অক্ষরে দোতলা মনে হলেও এটা আন্ডারগ্রাউন্ডে আরও দোতলা আছে এবং বাড়িটি সম্পূর্ণ বিদেশি আসবাবপত্র দ্বারাই তিনি সাজিয়েছেন। বলাই বাহুল্য তিনি কখনো ওই বাড়িতে যে ওঠেন, আর যখন তিনি ওই বাড়িতে ওঠেন তখন সেখানে একটি মেলা অনুষ্ঠিত হয়, অর্থাৎ অনেক লোকের সমাগম ঘটে। গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তার যেমন দাগ নাম্বার দিয়ে তারা কিন্তু একদম মৌজা দাগ নাম্বার দিয়ে পত্রিকা তার সম্পদগুলি দেখিয়েছে, একদম যেভাবে বেনজির আহমেদের সম্পদগুলি প্রকাশ করা হয়েছিল। এক জায়গায় 88% জমি আছে, অন্য একটি মৌজায় প্রায় 12 বিঘা জমি আছে, অন্য আরেকটা মৌজায় প্রায় 20% জমি আছে। ওখানে একটা বিখ্যাত বড় বাজার আছে, সেই বাজারটার সাথে 100% জমি আছে, 142%, 175% এবং এক জায়গা আছে 24 বিঘা। পাইকভাঙা উপজেলায় তার সমস্ত জমির পরিমাণ হিসাব করলে আপনার মাথাটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বেনজির আহমেদ গোপালগঞ্জে যা ক্রয় করেছেন, যা বাকি ছিল তিনি তা ক্রয় করে নিয়েছেন। আমার মনে হচ্ছে এরকম 2-4 জন মিলে পুরো গোপালগঞ্জের মালিক বর্তমানে। এই যে শিমুল সাহেব, এই শিমুল সাহেবের আত্মীয় স্বজনের বন্ধনটা খুব সুন্দর। তিনি তার স্ত্রীর নামে যেরকম সম্পদ রেখেছেন, ঠিক অনুরূপভাবে শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, ইভেন তার যে শালির হাজব্যান্ড তার নামেও সম্পদ তিনি ক্রয় করেছেন। অর্থাৎ এই দিক থেকে তিনি খুব ভালো। শিরিন আক্তারের নামে যাত্রাবাড়িতে একটি 2000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আছে। তাছাড়াও বনানী, ধানমন্ডিতে তার একাধিক আলিশান ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো তার স্ত্রীর প্রায় 200 ভরি স্বর্ণ আছে। এটাকে একটা স্বর্ণ আছে বলা যাবে না, এটা একটা স্বর্ণের বার বলতে হবে, যে তার স্ত্রীর একটা স্বর্ণের বার আছে, যা দেখতে যদি প্রদর্শন করে অন্তত 2-4 ঘন্টা লাগবে মহিলাদের এটা দেখতে। শাশুড়ির নামে বা শ্বশুরের নামে তার সম্পত্তি যে পরিমাণ, সেখানে তার 35 থেকে 40 কোটি টাকার দামের 2টি জাহাজ আছে, যে জাহাজগুলি বাংলাদেশের বিভিন্ন রুটে পণ্য নিয়ে দৌড়াদৌড়ি করে। অর্থাৎ সেটা ঢাকা থেকে মংলা, ঢাকা থেকে কর্ণফুলী বা চট্টগ্রাম যেই বন্দর আছে সেখানে যাতায়াত করে। এই ছাড়াও শ্বশুরের নামে পুরানো ঢাকায় একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তিনি শাশুড়িকেও কিন্তু বেজার করেননি, শাশুড়ির নামেও একাধিক ফ্ল্যাট পাওয়া গেছে। শাশুড়ির যেই শালি, মানে তার যে শালি, সে শালির নামেও এক জায়গায় 10 বিঘা জমি, পুরনো ঢাকায় বেশ কিছু বাড়ি, তার ভাইয়ের নামে প্রায় 100 বিঘার মতো জমি, এবং তার শালার নামে যমুনা যে কমপ্লেক্সটা আছে, মার্কেটটা আছে, সেখানে 2টা দোকান পাওয়া গেছে। আর পড়তে ভালো লাগতেছে না, মানে আর পড়তে পারবো না। বেনজির সাহেবের যেমন 114 একর জমি পাওয়ার পরও প্রায় আরও 119টা বিভিন্ন জায়গায় জমির সন্ধান পেয়েছে, দলিল পেয়েছে। ওনার ক্ষেত্রে হয়তো আগামীতে এর থেকেও বেশি কিছু পেতে পারে। দেখেন, একজন পুলিশ কর্মকর্তা এত সম্পদের মালিক হয়, আপনি কি মনে করেন যে এটা? আমরা জানি যে পুলিশ কিংবা সেনাবাহিনীর একটা বিশেষ গোয়েন্দা সংস্থা আছে, যেই সংস্থাটা
প্রত্যেকটা পুলিশের হারির খবর রাখে। শুধু যে দুদুকে এইসব জায়গায় নজরদারি করে তা নয়, প্রত্যেকটা ডিভিশনে সরকারি বেসরকারি এরকম অসংখ্য গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে, যারা প্রত্যেকটা পুলিশ বা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমলাদের কিন্তু হারির খবর জানে। তাদের কাছে তথ্যগুলি নাই, আছে। তাহলে কেন এই তথ্যগুলি এখন বের হচ্ছে? হাসিনার কারণে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বর্তমানে বাংলাদেশে বেশ গ্রুপে বিভক্ত হয়েছে। কোনো সাংবাদিকরা, অ্যানালিস্টরা বলছেন যে হাসিনার প্রয়োজন শেষ হলেই হয়তো বা হাসিনা এই ধরনের কাজ করে, বা বিভিন্ন বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে সামনে এনে মানুষের মুভমেন্টগুলি ঘোরানোর চেষ্টা করে। এইটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যখন হেডামে দ্বন্দ্ব লাগে তখনই কিছু একটা হয়। আমরা শুনেছি বেনজিরের সাথে বসুন্ধরা গ্রুপের সাথে একটা হেডামে দ্বন্দ্ব লেগেছে, আর দ্বন্দ্বের ফলেই কিন্তু বেনজির আহমেদের সম্পদের এই পাহাড়টা বেরিয়ে এসেছে। ঠিক তারা যখন একটা ক্রস, লাল একটা দাগ থাকে না, প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, সেই সীমাটা যখন তারা ক্ষমতার হেডাম, আমি অমুক আমি তমুক, ঠিক তখন এই ক্ষমতার বলে যখন তারা মানে ওই লাল দাগটাকে ওভারটেক করে, তখনই তাদের জীবনে এরকম অন্ধকার একটা অধ্যায় নেমে আসে। এখানে হাসিনার কিছু করার নেই, বরং হাসিনা এদেরকে সাপোর্ট করবে। কেন সাপোর্ট করবে আমি বলি, সরকারকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এদের থেকে যেভাবে সাপোর্ট নিয়েছে, শেল্টার নিয়েছে, যদি কখনো এদের বিপক্ষে যায় তাহলে হাসিনার কিন্তু তলের বিড়াল বের হয়ে যাবে, যে তিনি কিভাবে এই দেশের সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন এই পুলিশের নামে, পুলিশকে দিয়ে। এই পুলিশগুলি কিন্তু টাকা সোর্সের অনেক এই দেখেন বেনজির সম্পর্কে যে তথ্যটা এখন একটু উঠে এসেছে, যে তার এই সম্পদের বিশাল একটা অংশ ক্রয় করা হয়েছিল যখন তিনি র্যাবের প্রধান ছিলেন, অর্থাৎ তিনি যখন অনেক বড় একজন হ্যাডাম ছিলেন। আমরা শুনেছি ওই সময় বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় কামলাদেরকেও তিনি থ্রেট করতেন যে তরে কি কথায় কথায় র্যাবে একটা থ্রেট করে তারা ক্রস ফায়ার দিয়ে দিব। এরকম বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের যারা একটু 2 নম্বরে ধান্দা করে এদেরকে উঠিয়ে নিয়ে, বা যারা রাজনীতির সাথে যুক্ত বিএনপির, তাদেরকে এইভাবে ক্রস ফায়ারের ডট দেখিয়ে যে হাজার কোটি টাকা এদের থেকে খেয়েছে, তার প্রমাণ কিন্তু এখন পাওয়া যাচ্ছে। দেখেন, একজন তো অতিরিক্ত সচিব না, একজন তো অতিরিক্ত কমিশনার না, এরকম অতিরিক্ত কমিশনার তো অনেক আছে, এবং তাদেরও যখন হেডামে ধাক্কা লাগে তখন তাদের এই থলের বিড়ালটা বের হয়ে আসে। দেখেন, বাংলাদেশের কিছু সংস্থা আছে, যেমন তিতাস একটা সংস্থা। দেখবেন যে তিতাসের যতটা আলোচনা সমালোচনা হচ্ছে, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আর বাসা বাড়িতে গ্যাসের লাইন দেওয়া হবে না, তখন এই তিতাস টোটাল সংস্থাটা, মানে বড় বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে শুরু করে পাড়া মহল্লার ছোটোখাটো বাড়ি থেকেও তারা যেইভাবে টাকা নিয়েছে যে আমার বাসায় একটা গ্যাসের লাইন দিয়ে দেন, ভাই আমি তো জীবনে গ্যাসের লাইন পাব না। মানে তিতাসের একদম পিয়ন কর্মকর্তা থেকে নিচে কোনো প্রশ্ন আছে কিনা আমি জানি না, বা যারা লাইন সংযোগ দিয়েছেন তাদের থেকে শুরু করে একদম টপ অফ দ্য বাটন পর্যন্ত তারা ফুলে ফেঁপে উঠেছে। আপনার আশেপাশে যদি কোনো তিতাসে চাকরি করে এরকম কোনো কর্মকর্তাকে দেখেন, তাকে আর এখন আর আপনি সাধারণ দেখবেন না, দেখবেন তিনি মানে এই 10 বছরের তার চেহারা মিলাতে পারবেন না, যে আগে তিনি ছিলেন উদ্বাস্তু, এখন হয়ে গেছেন তিনি বড় শেখ লাট সাহেব এলাকার। তিনি সামনে দিয়ে যখন হাঁটেন অসংখ্য মানুষ তাকে চালান দেয়, আর 2 কদম পিছে গেলে শালা পুরা বাস জারার গোয়াদা বেরা দিন, আরামের বাচ্চা, এরকম বকা দেয়। আপনাদের আশেপাশে আছে, এদেরকে আপনি খুব সহজে চিহ্নিত করতে পারবেন। যেমন ওয়াশার আছে, ওয়াশারের লোক, তারপর পাসপোর্ট অফিসের লোক, এদেরকে আপনি খুব সহজেই একদম মানে কোনো বিচার ছাড়া, মানে কোনো এর জন্য আপনাকে কোনো মানে বিচার বিশ্লেষণ করার দরকার হবে না। আপনি সহজেই দেখবেন যে গত কয়েকটা দিনের মধ্যে, কয়েকটা বছরের মধ্যে তাদের সম্পদ কীভাবে ফুলে ফেঁপে উঠেছে। তাদের সন্তানরা বিদেশে চাকরি বাকরি করে এটা পড়াশোনা করে, ফ্যাশন করে, ছবি তোলে, তাদের আর্ট মানে তাদের চেহারার মোশনটাই চেঞ্জ হয়ে গেছে। সোজা কথা, আপনারা যদি একটু চিন্তা করেন দেখবেন যে তারা সমাজের এখন কোথায় অবস্থান করছে। অথচ তাদের চাকরির যদি খবর নেন, দেখবেন যে তারা খুব সাধারণ একটা চাকরি করে, হয়তো পিয়ন বা তার থেকে একটু উপরে ছোটোখাটো পদের লোকগুলি, এরা যে কী রকমভাবে ফুলে ফেপে উঠেছে। বিদ্যুতের একটা ব্যবস্থা, বিদ্যুতের যারা রাস্তায় মিটার রিডিং করে বাংলাদেশের, এরকম একজন মানে বিদ্যুতের যে লোক আছে তার মনে ঢাকা শহরে 2-4টা বাড়ি আছে। তাহলে কি এদের সম্পদের খবর কি ওই গোয়েন্দা সংস্থার কাছে নাই? আছে, অবশ্যই আছে, কারণ তারাও তো ধান্দা করে, তাদেরও তো ধান্দা আছে, তাদেরও তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। অর্থাৎ যখনই এই হেডামে লাগে
তখনই তাদের থলের বিড়ালগুলো বের হয়ে আসে। আসলে মূলত এই হ্যাডামে ঠেলাই, এখন আমরা জানি যে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তাদের শাখা উপশাখা তারও শাখা মানে সবাই তো হ্যাডাম, এখন সবারই তো বাবা আগে জাতির জনক, কেউ তো আর নানা জাতির জনক না, প্রত্যেকের বাবা জাতির জনক। হ্যাঁ, প্রত্যেকেই এখন মেতর লীগ, এই লীগ সেই লীগ, জুতা লীগ, রিক্সা লীগ, রিক্সা মুসা লীগ, সব লীগ তো আছে, তো সবারই তো হ্যাডাম চাই, তাই না? ঠিক ওরকমভাবে নিম্নস্তরে যেভাবে হ্যাডামে ধাক্কাধাক্কি, ঠিক উপর টপ অফ দ্য বাটনেও হ্যাডামে ধাক্কাধাক্কি। আজকে যার ফলশ্রুতিতে এখন এই যে বের হয়ে আসে থলের বিড়ালগুলি। দেখেন, অতীতে তো অনেক সরকারি দেশে ছিল, খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি সরকারও ছিল, হ্যাঁ, তার আগে এরশাদের সময়েও ছিল, কিন্তু এরকম কুকুরে কামড়ির সময় হয়নি, কারণ তাদের দীর্ঘ মেয়াদি তারা টাইম পাননি। কিন্তু এই সরকার যখন একটা কর্তৃত্বপরায়ণ সরকার যখন ক্ষমতাকে আগলে ধরে রাখে, অক্টো 5-এর মতন ধরে রাখে, সমস্ত মানুষের ও যে অধিকারটা আছে, মানবিক যে অধিকারটা আছে, মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে যে অধিকারগুলি আছে, সেই অধিকারকে যখন হরণ করে, তখন এই অবস্থাই হয়। তখন ওই সরকারের যে লালিত যে বিভিন্ন আমলা কামলারা আছে, চামুন্দাররা আছে, তখন একটা সময় সবাই বড় হ্যাডম হয়ে যেতে চায়, আর তখনই বিপত্তিটা ঘটে। আর এই সময়টাই এখন চলছে আওয়ামী লীগের।